বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল, একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন স্টুডিও, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গোলদারবাড়ি জামে মসজিদ, গ্রাজুয়েট গ্রুপ। দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21। এরপরে দি ডেইলি নিউজ স্টার, আমাদের সাংবাদিক সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ সৌজন্যে। শুরুতেই আজ আমাদের যে অনুষ্ঠান ডেইলি ভিউজ, উপস্থিত ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অসুস্থতাজনিত কারণে এডিটিং পরিচালনা করছেন ক্যামেরার পিছনে হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আজ আমার এখানে সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন এবং অনুষ্ঠান পরিচালক ও উপস্থাপক এবং ডেইলি ভিউজ রিভিউ অনুষ্ঠান পরিচালনা করবেন মুস্তাফিজুর রহমান গোলদার। শুরুতেই ডেইলি ভিউজ, আমি ডেইলি নিউজ স্টারের একটি হেডলাইন পড়ব, আপনি ইত্তেফাক দিয়ে শুরু করবেন। চিফ অ্যাডভাইজার্স লিভস ফর টোকিও, উইটনেসডে অন 4th day অফিসিয়াল ভিজিট। অর্থাৎ আজ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান হিসেবে জাপান গেছেন 4 দিনের রাষ্ট্রীয় সফরে। 31 মে 2025 স্বদেশ প্রত্যাবর্তন করবেন। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘোষণা দিয়েছেন 1 লক্ষ প্রশিক্ষিত যুবকের কর্মের সংস্থানের ব্যাপারে ইউনূস মহোদয়ের যতগুলি কাজ আছে তার ভিতরে এটিও একটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আমরা এই মুহূর্তে এর আগে দি নিউজ স্টার পত্রিকার হেডিং শিরোনাম পড়লেন আমাদের দি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি এখন আজ বুধবার 28 মে 2025 দৈনিক ইত্তেফাক শিরোনাম পড়ছি। মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধ, এটিএম আজহার খালাস, যে কোনো সময় মুক্তি, সাক্ষ্য প্রমাণ। এখানে ওই এটিএম আজহার উদ্দিন যে মামলাটা হয়েছিল, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, এটি আমার সনদ। আমার এখানটাই একটু উপস্থাপনা আপনার এই নিউজের ব্যাপারে আর কি। এখানে এই যে জামাত ইসলামের এই মামলাগুলোর অ্যাডভোকেট যিনি ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, উনি কিছুদিন আগে পলায়িত হয়েছেন। এখন যিনি আর কি এই যে শিশির মনির, ইনি সিম্পল একজন অ্যাডভোকেট। এখান থেকে আমি উপস্থাপনা করছি কি জন্যে, আমি এই যে মাননীয় উচ্চতর আদালতে আমি ওই রাজস্ব বিষয়ক অ্যাপিলেট ডিভিশনে এবং হাইকোর্ট ডিভিশনে 1988 সাল থেকে কিছু মামলা করে থাকি। আমার কয়েকটি ডিএলআরও আছে। যতটুকু আইনের ভাষায় জানি আর কি, কোনো রিভিউ মামলা এখান থেকে বাদ হয়ে যাওয়ার পরে যে আদালত থেকে মামলাটা যেখান থেকে যায়, সরাসরি হাইকোর্ট থেকে ওই আদেশ কনভে করা যায় কি যায় না, এই দিকটাই আমি যাব না। আইনের বইয়ে যতটুকু পড়েছি, যে রকমটা ভাবে ওই রিভিউ পর্যন্ত উপরের দিকে যায়, সেই জায়গার থেকে আবার এই জায়গায় নিচের দিকে ব্যাক করতে হয় আর কি। আজহার উদ্দিন এইটাই মনে হয় একমাত্র, উনি যদি আজ বা আগামীকাল এখান থেকে রিহাই পান, তাহলে এইটা আর এই রিভিউ বেঞ্চের প্রধান বিচারপতি সহ সকল বিচারপতি ছিলেন। এইটা আমার আইনের দৃষ্টিকোণ থেকে, যেটা এই রাইটার ওপরে একটা কথা বলেছেন এই যে অ্যাডভোকেট শিশির মনির, উনি বলছেন আর কি যে মামলাগুলোর ওই যে বিচার নিষ্পত্তি হয়ে গেছে,
রিভিউ কমিশন করে, এটা একটু পড়েন তো হেডলাইনটা। এই যে এই জায়গাটাই, সাক্ষ্য প্রমাণ অতীতে সঠিকভাবে মূল্যায়ন না করায় ন্যায় বিচারের বিপর্যয় ঘটেছে আপিল বিভাগ। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন সময়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের যেসব অভিযোগ আনা হয়েছিল সেগুলোর দায় থেকে অব্যাহতি দিয়ে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ফাঁসির রায় বাতিল চেয়ে তার করা আপিল মঞ্জুর করে না, আর একটা রিভিউ যারা ফাঁসি হয়ে গেছে তাদের উপর একটা কথা বলেছে। জি জি জি, উনি বলছেন যে ওই যে শিশির মনির বেস্টের যে অ্যাডভোকেট সে, হ্যাঁ জি, শিশির মনির, উনি বলছেন সরকারের উচিত হবে রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা। এইটা কিন্তু আমাদের এই যে উচ্চতর আদালতে এই রাষ্ট্রপতির প্রজ্ঞাপন আছে কিন্তু। জি, এই যে যারা আর কি ওই যে কি বলে লাইফ মার্সি পিটিশনের জন্য আবেদন করে, এই জন্য এইরকম মামলা কিন্তু এটা এখনো নিষ্পত্তি হয়নি। রাষ্ট্রপক্ষ এর উপরে যদি আপিল করে, তারপরে না হলেও রাষ্ট্রপতির পক্ষ থেকে যদি আপিল করা হয়, আর চলমান মামলার উপরে আইনি কারবার হয়ে গেলে আর কি এর ওপর কথাটাই বলা যায় না। আর কথাটাই এই যে শিশির মনির, এ তো আর কি ওই এলএলবি পাস করা অ্যাডভোকেট আর কি, এরা কিন্তু কোনো কিছুটা জানাই নাই আর কি। এ রাষ্ট্রকে কি করেছে না করেছে, আমি একজন আইনজীবী হিসাবে, আমি একজন রেভিনিউ আইনজীবী হিসাবে, রাজস্ব আইনজীবী হিসাবে, এই আইন পেশার আমার মনেই হয়েছে বাংলাদেশে এখন আর কোনো আইনজীবী নাই, কোনো অ্যাডভোকেট নাই। আসলেও ঠিক, যারাই এখন ওই যে বিচারপতি, যারাই অ্যাডভোকেট, এরা সবাই কিন্তু জামাত ইসলাম করা, বয়সে নবীন। এই যে শিশির মনিরের এই রকম মামলা করার মতো এই সিনিয়রিটি তার এখনো হয়েছে কি হয় নাই, এটা আদালতে সকলেই জানে। আমার এখানে যেটা বলা, আমি একজন এই যে আইন পেশাটাই লেখাপড়া করে আর কি, আমার খুব লজ্জা হচ্ছে আর কি, এই যে এইরকম একটা রাষ্ট্রদ্রোহী কথা বলার পরেও আর কি এই শিশির মনিরকে এখনো কেউ বলে নাই। এর ওপরে এইরকম কোন পত্রিকায়, আমার যেমন দি ডেইলি নিউজ স্টার, এতে সংবাদ করতে গেলে শিশির মনিরের থেকে কিন্তু জানতে হবে তার এই যে কথাটা, এই কথাটা উনি বলেছেন কিনা। ইত্তেফাক এইটা কিন্তু কোনো যাচাই বাছাই করে নাই আর কি। আমি এখান থেকে আমি শেষ করে নিই, এখান থেকে আমি একজন যেহেতু আইনের ওপর লেখাপড়াটা করেছি, এইটা 18 কোটি জনগণকে তো করেছে না আর কি সাংবিধানিক ভাবে, এই যে সাংবিধানিক ভাবে আমাদেরকে অবজ্ঞা করেছেন এবং এখানটাই আর কি আইনজীবীদেরকেও আর কি বুঝিয়ে দিয়েছেন। এই যে অ্যাডভোকেট শিশির মনিরিয়া আর কি একমাত্রই আইনজীবী আর কি, যে যাদের ফাঁসি রায় হয়ে গেছে তাদের ওপরেও আর কি উনি ওই কি করার জন্য, রিভিউ বোর্ড করার জন্য এই মানে নির্দেশনা দিয়ে দিয়েছেন। যেহেতু খবরে প্রকাশ হয়ে গেছে, এটা কিন্তু অ্যাডভোকেট শিশির মনিরের কথা ওটা আর নাই, এটা তার একটা উপস্থাপনা হয়ে গেছে। আমি যেরকমটা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে এ পর্যন্ত 25টি বিষয়ের উপরে অ্যানেক্সারের আকারে আমি এটাও আর কি একটি মাননীয় উচ্চতর আদালতের এই যে আইন বিভাগের আইন উপদেষ্টা আসিফ নজরুল মহোদয় বরাবর আমি এখানটা থেকে উপস্থাপনা করছি। যেহেতু আসিফ নজরুল মহোদয় আইনের বইটা পড়ান, আসিফ নজরুল মহোদয় কিন্তু কোনো আইনজীবী নন, কোনো এই আপনার কি বলে ওর বিচারপতি নন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক। সেই হিসাবে আসিফ নজরুল মহোদয় আর কি এই কথাটা যে রাষ্ট্রদ্রোহী কথা হয়ে গেছে, এইটা পত্রিকায় প্রকাশের পরে সিগনিফিকেন্টলি উনি এই অ্যাডভোকেট শিশির মনিরই কথাটা স্পিক আউট করেছেন, অর্থাৎ বাদী উপস্থাপক উনিই সাক্ষী, উনি অথেন্টিকেটর, উনি আবার রাষ্ট্রদ্রোহীর আসামি হয়ে গেছে। আমি একজন এই যে আইন পড়ুয়া হিসাবে আমার খুব সম্মানে লেগেছে 18 কোটি জনগণের পক্ষ থেকে সাংবিধানিকভাবে 1972 হতে এ পর্যন্ত যারা সংসদ সদস্য হয়ে খেলে গেছেন আর কি, সংসদে আর কি,
খেলে গেছেন অর্থাৎ সংসদে প্রতিনিধিত্ব করেছেন তার স্ব এলাকার জনগণের পক্ষে। এই সকল সংসদ সদস্যদেরকেও কিন্তু বৃদ্ধাঙ্গুলি উনি দেখান নাই, যে ওই যারা সংসদ সদস্য হন এরা তো সকলেই মানে মূর্খ ইত্যাদি ইত্যাদি। আমার এখান থেকে উপস্থাপনা এইটার বিষয়ের ওপরে, যেখানে আমাদের সম্মানীয় স্যার আসিফ নজরুল মহোদয় আপনি বিষয়টা দেখবেন আর কি, আইনটাকে, আইনজীবীদেরকে, বিচারপতিদেরকে, তারপরে হচ্ছে রাষ্ট্রপতিকে, রাষ্ট্রীয় আইনকে, সাংবিধানিক আইনকে, এই যে রায় হয়ে যাওয়া, কার্যকর হয়ে যাওয়া মামলার উপরে এইটাকেও এই রকমটা কোনো উপস্থাপনা করতে পারে না। আইনের বইয়ে আমি যেটা পড়েছি, দেশ বিদেশের বিভিন্ন জায়গার গুগল ঘেটে আমি যেটা দেখেছি, এই রকমটা ওই সেই হিরোশিমা নাগাসাকি থেকে নিয়ে এ পর্যন্ত যত যুদ্ধ অপরাধী বা যাদের এই রকম পরবর্তীতে বিচারটা হয়েছে, এই রকমটা কোনো কথাটাই রায় হয়ে যাওয়া, বিচার সম্পন্ন হওয়ার পরে, নিষ্পত্তি হওয়ার পরে কথাটা কিন্তু কোনো আইনজীবী হিসাবে কেউ এই সংশ্লিষ্ট ওই আইনের আইনজীবী নন। ওই সংশ্লিষ্ট আজাহারউদ্দিন মামলার আইনজীবী ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যিনি পলায়িত হয়েছেন। ধন্যবাদ। সচিবালয়ের ভিতরে বাইরে বিক্ষোভ, কর্মচারীদের কর্মসূচি একদিনের জন্য স্থগিত, ৪৪ আমলার অপসারণে ৭ দিনের আলটিমেটাম জুলাই মঞ্চ ও বিপ্লবী ছাত্র আন্দোলনের। বিনা শর্তে ক্ষমা চাইলেন জামাতের আমির। উনি কার কাছে ক্ষমা চাইলেন আমি এটা শিওর না। না, ইনি জামাতের আমির ক্ষমা চেয়েছেন, আমি পড়েছি আর কি, জামাতের কর্মী সমর্থকদের কাছে। জামাতের ওই যে পরিবারের লোকজনগুলো আর কি, এই এরা 1971 সালেও কিন্তু এই রকমটাই করতো আর কি। এই যে আমার এলাকায় আত্মীয় স্বজন তো অনেক রাজাকারটার আছে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এইটা এখানটাই আর কি, এরা রায় হয়ে গেছে, সে ছাড়া পেয়েছে, এটার যদি ব্যত্যয় কিছু হয়, এই যারা ইতিপূর্বে যারা এইরকম করেছে খন্দকার মুস্তাক থেকে নিয়ে এই পর্যন্ত কেউই ছাড়া যেমন পান নাই, এনাদেরও এই যে রিফাত আহমেদ মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে এই যে রিভিউ মামলার রায়টা দিয়েছে, এইটাও এটা হতে পারে না। প্রধান বিচারপতি সহ এইটা ওই অন্য বিচারপতিরা জড়াই নিছে। এটা তো এই জায়গাটাই রায় হওয়া বিচারের উপরে যে কথাটা মাপ চেয়েছেন উনি, ওনার ওই সেই যাদের বিচার হয়ে নিষ্পত্তি ফাঁসি হয়ে গেছে এদের পরিবারের কাছে সংবাদপত্র এইরকম কনফিউজিং নিউজ করবে কেন? এইটাও একটু জাতির উদ্দেশ্যে, যে পাঠকদের উদ্দেশ্যে একটু পড়ে শোনান আপনি হেডলাইনটা। বিনা শর্তে ক্ষমা চাইলেন জামাতের আমির। জামাতের আমিনের নাম নাই, ডক্টর শফিকুর রহমান। হ্যাঁ, তো ঠিক আছে, বিনা শর্তে ক্ষমা চেয়েছেন, এইটা আমি জানিয়ে দিলাম। উনি ওনার মুরব্বীদের কাছেই ক্ষমাটা চেয়েছেন, জাতির কাছেও না। ওই সেই পাকিস্তানের পক্ষ হয়েও এই 1971 সালের যারা এই দেশের, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, যারা এখানে শহীদ হয়েছে, যারা আহত অবস্থায় দিন যাপন করছে, এদের লক্ষ্যে ক্ষমাটা চাই নাই কিন্তু, যে ভাইরা আপনারা দেশটা আনতে যেয়ে আজকে দেশটা এনেছেন, আমরা তো দেশের বিরুদ্ধে ছিলাম, আবার এই দেশটার আনতেও তো দিতেছিলাম না, আবারও আর কি এখন যেটা হচ্ছে সেটার উপরেও আমরা অনুতপ্ত নয়। আমরা যে ক্ষমাটা চাচ্ছি, আমাদের ওই নেতৃবৃন্দ যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে, তৎকালীন বৈষম্য সরকার আর কি, এই যে এই ফাঁসির কাস্টে ঝুলিয়ে যাদের মারা হয়েছে যুদ্ধ অপরাধী, এদের আওয়ামী লীগ মারে নাই, এদের এই দেশীয় রাষ্ট্রীয় আইন ব্যবস্থায় এই জায়গাটায় তৎকালীন আওয়ামী সরকার আমলে আর কি তাদের রায়টা কার্যকর হয়েছে আর কি। ধন্যবাদ। নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপের ঘোষণা না থাকায় হতাশা প্রকাশ বিএনপির। রাজধানীতে দিনে দুপুরে গুলি করে ব্যবসায়ীর 22 লাখ টাকা নির্ধারিত রোড ম্যাপ অর্থাৎ আর কি, আমি যে কথাটা বলছি, যতক্ষণ না পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বলবেন